দেখছেন তিলোত্তমা শহর ঢাকা একটু অন্যরকম লাগছে না? হ্যাঁ, মানে মেগা সিটি ঢাকা শহরকেই দেখছিলাম। আপনি যদি পাখির চোখে উপর থেকে এই সিটিকে দেখেন তাহলে কিন্তু খুবই সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। আর এই সিটিতেই কিন্তু প্রায় কয়েক কোটি মানুষের বসবাস, তবে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে তাদের যেতে হচ্ছে। এই যেমন জলাবদ্ধতা, ট্রাফিক জ্যাম, একই সাথে বায়ু দূষণ রয়েছে। এরকম বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে কিন্তু আমরা যারা ঢাকা শহরে বসবাস করি তাদেরকে প্রতিনিয়ত যেতে হচ্ছে। প্রিন্স, আপনার সাথে মিলিয়ে আসলে বলতে চাই, কিছুদিন আগেই ঢাকা শহরে একদম আমাদের স্বপ্নের রাজধানী আসলে দুঃস্বপ্নের মতো জলাবদ্ধতার কবলে পড়েছে এবং দেখা যায় ঝড় বৃষ্টিতে যত না মানুষ প্রাণহানি হচ্ছে, অব্যবস্থাপনা, জলাবদ্ধতার কারণে নানা সৃষ্ট সংকট, এগুলোর কারণে আসলে মানুষের ভোগান্তি কিন্তু অনেক বেশি হচ্ছে। আপনার কাছে যদি একদম কি পয়েন্টটা জানতে চাই যে মূল সমস্যাটা আসলে কোথায়, কেন এত বছরে আমরা এখনও এই বিষয়টাতে এই ব্যবস্থাপনাটা আসলে একটা কার্যকরী ব্যবস্থাপনা আমরা কেন নিতে পারি? মিলা, আপনাকে ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল কয়েকদিন আগে, তো আপনারা যারা বাইরে আসেন, কর্মজীবী নারী রয়েছেন, অনেক শিশুরা স্কুলে যায়, তো সেই ক্ষেত্রে এই জলাবদ্ধতার মধ্যে আপনাদের আসলে কীরকম সমস্যার সম্মুখীন হতে হয় এবং এটা আপনারা কীভাবে ওভারকাম করেন? প্রিন্স, সমস্যার কথা আসলে আসলে সব শ্রেণীর মানুষই কিন্তু এই জলাবদ্ধতা বা অতিবৃষ্টি এই সমস্যার কবলে পড়ে, তবে স্পেশালি নারী বা শিশুরা নিঃসন্দেহে এই সংকটের মুখে বেশি পড়ছে। আপনি যদি অফিসগামী আমরা যারা রয়েছি, আমরা এই বৃষ্টির সময় বা জলাবদ্ধতা তৈরি হলে কিন্তু বাস বা হুড়োহুড়িতে কিন্তু একজন নারীর পক্ষে আসলে এভাবে বাসে ওঠা সম্ভব না, তাকে বাধ্য হয়ে বাড়তি টাকাগুলো সিএনজি বা অটোরিকশা নিতে হচ্ছে এবং যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এটি খুবই চ্যালেঞ্জিং। এবং আপনি বাচ্চাদের কথা বলছিলেন, বাচ্চাদের ক্ষেত্রেও একই, বেশিরভাগ বাচ্চাকেই কিন্তু তার মায়েরা তাদের স্কুলে আনা নেওয়া করছে, একই সাথে বাচ্চার মা দুজনেই কিন্তু এই সমস্যাগুলো ফেস করছে। এবং আমরা কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও দেখছি, রিক্সা থেকে পড়ে যাচ্ছে, স্কুলে যাওয়া ছেলে মেয়ে পড়ে যাচ্ছে। তো এই সমস্যাগুলো আসলে নিঃসন্দেহে একজন নারী বা বাচ্চা এরা আসলে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। আর ফেস করার, ওভারকাম করার কথা আপনি বলছেন, ওভারকাম কি আসলে আমরা করতে পারছি? এটি আমি আপনার কাছে আমার প্রশ্ন। আসলে ওভারকাম আমরা করতে পারছি, কিন্তু এইভাবে ওভারকাম করতে হয়তো বা আমরা চাইনি। তো শুরুতে আপনি যে প্রশ্ন করেছিলেন এই অব্যবস্থাপনার জন্য দায়ী কে, তো আমি মনে করি আপনিও আমার সাথে অ্যাগ্রি করবেন যে এই অব্যবস্থাপনার জন্য দায়ী বা জলাবদ্ধতার জন্য দায়ী আমরাই কিন্তু নিজেরাই। তো আপনাকে একটা তথ্য দেই যে ঢাকা শহরে একটা সময় 50টার বেশি খাল ছিল, অর্থাৎ জালের মতো ঢাকা শহরের বুক চিরে খালগুলো বয়ে গিয়েছিল, কিন্তু সময়ের বিবর্তনে সে খালগুলো দখল হয়েছে, ভরাট হয়েছে। তো এখন বলা যায় যে হাতে গোনা কয়েকটি খাল রয়েছে, প্রায় 20 থেকে 25টির মতো খাল রয়েছে। তো এই খালগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার ভরাট হয়েছে বা দূষণের কবলে পড়েছে, ফলে যখন বেশি বৃষ্টি হচ্ছে এই পানিগুলো খাল দিয়ে প্রবাহিত হতে পারছে না। আবার ঢাকার আশেপাশে যেসব নদী আছে সেই নদীরও কিন্তু যে নাব্যতা যেগুলো ছিল সেটাও কিন্তু আসলে বলা যায় যে সে নদীও ভরাট হচ্ছে, তলদেশ ভরাট হয়ে যাচ্ছে, ফলে পানির যে স্বাভাবিক ফ্লো সেটি কিন্তু করতে পারছে না। আবার ঢাকা শহরের ভিতরে যেসব জলাশয় ছিল, পুকুর ছিল, সেগুলো কিন্তু আমরা কি করেছি, দখল করে ফেলেছি, সেখানে বহুতল ভবন করেছি। আবার এই জলাবদ্ধতা নিরসনের জন্য ঢাকার 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, ড্রেন তৈরি করা হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা প্রায়ই পলিথিন ইউজ করছি, ময়লাগুলো যেখানে সেখানে ফেলছি, সেই ময়লাগুলো কিন্তু বৃষ্টির পানিতে হয়ে সেই ড্রেনেজের মধ্যে যাচ্ছে, ফলে যে পানিগুলো বের হয়ে যাবে ড্রেন থেকে সে মুখগুলো কিন্তু এই পলিথিনের কারণে মানে আটকে যাচ্ছে, ফলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ঢাকা শহরের অবস্থা। প্লিজ আমি আপনার সাথে আরেকটু অ্যাড করতে চাই। আপনি বলছিলেন যে আমি যদি বলি যে যানবাহনের যেমন একটা রুট থাকে, এই জলাবদ্ধতা বা এই পানি বের করে দেওয়ার জন্য কিন্তু একটা রুট রয়েছে। সড়ক থেকে এই পানি ড্রেনেজ সিস্টেম হয়ে কালভার্ট বা খাল হয়ে নদীতে যাচ্ছে। তো এই রুটের যে অব্যবস্থাপনা, এইটা সম্পর্কে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই জায়গাগুলোতে যে রুটটা যাচ্ছে এখানে এই বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা পথ আটকে যাওয়া, যেটা আপনি বলছিলেন যে আমরাই এই ব্যবস্থাপনার জন্য দায়ী, আমরা ময়লা ফেলছি, তো এই বিষয়গুলো আসলে একটু জানতে চাই যে এই বিষয়ে আসলে কেন কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না? কার্যকরী পদক্ষেপ আমি আপনি নিব। আপনি তো ঢাকা শহরে বসবাস করছি, এই ঢাকা শহরকে তো পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তো আমার আপনারই। সিটি কর্পোরেশন হয়তো বা একটা সেন্ট্রাল বডি হিসেবে তারা নজরদারি করবে, কিন্তু এই যে ময়লাগুলো ফেলছি
আমি আপনি যদি ময়লাগুলো ওই রাস্তায় না ফেলে সুনির্দিষ্ট যে জায়গাগুলো রয়েছে সেখানে ময়লাগুলো ফেলি, তাহলে সিটি কর্পোরেশন কী করবে, ওখান থেকে ময়লাগুলো নিয়ে যে ল্যান্ডফিল যেখানে রয়েছে সেখানে তা ডিসপোজ অফ করে ফেলবে। আবার হলো যে খালগুলো যেগুলো ছিল, আপনি বলেন যে রুট যেটা, সেই রুটগুলো কিন্তু আমরা ডিস্টার্ব করেছি, ফলে এই সংকটগুলো তৈরি হয়েছে। প্রিন্স, নাগরিকদের যেমন দায় রয়েছে, প্রশাসনেরও কিন্তু দায় রয়েছে। প্রশাসনের দায়ও কিন্তু এড়িয়ে যাওয়া আসলে যাবে না। যে আমি একটু বলি যে আসলে প্রশাসনের যে দায়ের কথাটা বললেন, দেখেন এই যে খালগুলো ভরাট হচ্ছে, এটা কিন্তু প্রশাসনের নাকের ডগাতেই হচ্ছে। প্রশাসন কি সে ব্যবস্থা কি নিতে পারছে? আমি যদি বলি যে ঢাকা শহরের আশেপাশে যে ফ্লাড প্রন যে এরিয়াগুলো ছিল, সেখানে কিন্তু আসলে আবাসন তৈরি হয়েছে, আবাসন প্রকল্প হচ্ছে, এগুলো কিন্তু প্রশাসনের নাকের ডগাতেই হচ্ছে। তো এই জায়গাতে নাগরিকদের অসচেতনতার যেরকম রয়েছে, ঠিক একই সাথে প্রশাসনের যে এবং আইন প্রয়োগকারী সংস্থা যারা রয়েছে তাদেরও কিন্তু অবহেলা রয়েছে। তো আমরা তো আসলে ঢাকা শহরের কথা শুনলাম, এখন যদি আমরা বৈশ্বিক প্রেক্ষাপটে দেখি যে এরকম ঢাকা শহরের মতো মেগা সিটি কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গাতে রয়েছে, তো সেই সব জায়গাতে অতিবৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হয় কি না, এবং যদি তৈরি হয়ে থাকে তারা সেই ক্রাইসিসটা ম্যানেজ করে কিভাবে? আপনার এক্সপিরিয়েন্স কি বলে? আমার এক্সপেরিয়েন্স বলতে আমরা দেখেছি যে বন্যা বা জলাবদ্ধতা এই বিষয়গুলো আসলে যুক্তরাষ্ট্রের মতো দেশও কিন্তু এই বিষয়গুলো এড়িয়ে যেতে পারেনি। তবে বেশিরভাগ দেশ যেগুলো উন্নত বা মেগা সিটি বলছেন, তারা কিন্তু আগের অতীতের যে বন্যা বা জলাবদ্ধতা এইগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু তারা পরিকল্পনাগুলো সাজায়। যেমন আমি যদি সিঙ্গাপুরে কথা বলি, সিঙ্গাপুরে আপনার অতিবৃষ্টি হয় এবং তারা কিন্তু সেই শহরটাকে সেভাবেই সাজিয়েছে। তারা কিন্তু একটা সেন্সরের মাধ্যমে ড্রেনেজ সিস্টেমগুলো তৈরি করেছে, যে পানির স্তর একটু উঠলেই কিন্তু সেন্সর অটোমেটিক্যালি সিগন্যাল দিচ্ছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। আমরা মালয়েশিয়া দেখেছি, টোকিওতে দেখেছি, সেখানে ডুয়েল টানেল সিস্টেমেরও এরকম ব্যবস্থা আছে, যেটাতে হচ্ছে শুষ্ক মৌসুমে গাড়ি চলছে, আবার যখন বর্ষা হচ্ছে তখন গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে সেই জায়গা দিয়ে অতিরিক্ত পানি পাস করে একদম নিরাপদ স্থানে, হয় সেচ ক্ষেত বা একেবারে নদীতে, সেগুলো পাস করে দিচ্ছে। ফলে এই জায়গাগুলো কিন্তু জলাবদ্ধতা হচ্ছে না। তো এই উদাহরণগুলো আসলে আমরা কি কাজে লাগাতে পারি কিনা? উদাহরণগুলো অবশ্যই আমরা কাজে লাগাতে পারি, এবং আমাদের সেই ইচ্ছাশক্তি আছে কি না সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে সিঙ্গাপুরের কথা বললেন, মালয়েশিয়ার কথা বললেন, ইউএসের কথা বললেন, সেখানে কিন্তু আসলে পলিটিক্যাল উইলটা কাজ করেছে। আমাদের এখানে সে পলিটিক্যাল উইলটা কাজ করে কি না, করলেও সেই পরিকল্পনাগুলো আমরা ঠিকমতো বাস্তবায়ন করতে পারছি কি না, সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন মার্ক হয়ে থেকে যায়। তো সেই জায়গা থেকে আমাদের পলিটিক্যাল উইলিংনেস যেরকম দরকার, একই সাথে সুষ্ঠু পরিকল্পনা দরকার। পরিকল্পনাটা কীভাবে বাস্তবায়িত হচ্ছে সেটা দেখভাল করার বিষয়। সবচেয়ে বড় যে বিষয়টা, দুর্নীতি করার যে মানসিকতাটা, সেই জায়গাটা কিন্তু অবশ্যই আমাদের দূর করতে হবে। মিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো জলাবদ্ধতা নিরসনে ব্যক্তি পর্যায় থেকে যেরকম সচেতনতা দরকার, ঠিক একইভাবে রাজনৈতিক সদিচ্ছা দরকার সিটি কর্পোরেশন এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে উদ্যোগ। দর্শক, জলাবদ্ধতা আপনার, আমাদের পরিবার, দেশের সবার সমস্যা। আসুন সচেতন হই। আজ এ পর্যন্তই। আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।